উল্টো রথে সেই বিভীষিকা পেরিয়ে গেছে ৩ বছর। তবু ঊনকোটি জেলার কুমারঘাটে আজও যেন ভেসে বেড়ায় পোড়া গন্ধ আর স্বজন হারানোর আর্তনাদ। ভক্তি, আনন্দ আর উৎসবের দিনটি ২০২৩ সালে মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল এক মর্মান্তিক ট্রেজেডিতে, যার ক্ষত আজও শুকায়নি। ২০২৩ সালের ২৮শে জুন ইসকন পরিচালিত উল্টো রথের যাত্রার দিন কুমারঘাট শহর থেকে ব্লক চৌমুহনীর দিকে রথ এগিয়ে যাওয়ার সময় রথের গগনচুম্বী চূড়া ১৩৩ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎবাহী হয়ে পড়ে লোহার তৈরি পুরো রথ। চোখের পলকে উৎসবের আনন্দ পরিণত হয় মৃত্যু, আগুন আর আর্তনাদের বিভীষিকায়। বিদ্যুতের সংস্পর্শে এসে আগুনে পুড়ে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের প্রাণ যায়। মোট ১০ জনের মৃত্যু এবং অন্তত ১৬ জন আহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের নাগরিক, বাকিরা ত্রিপুরার বাসিন্দা। দুর্ঘটনার পর রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেদিনই কুমারঘাটে পৌঁছে আহতদের খোঁজ নেন এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। রাজ্য সরকার ও প্রধানমন্ত্রী দপ্তরটির পক্ষ থেকে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়, যা পরবর্তীতে প্রদান করা হয়। তবে সময়ের সঙ্গে আরও বড় হয়ে উঠেছে একটি প্রশ্ন: এই দুর্ঘটনার জন্য কে দায়ী? অভিযোগ ওঠে প্রচলিত কাঠের পরিবর্তে লোহার তৈরি রথ ব্যবহার, রথের উচ্চতা, যাত্রাপথ এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করা হয়নি। ঘটনার পর উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হলেও ৩ বছর পরেও সেই তদন্তের চূড়ান্ত ফলাফলে জনসমক্ষে স্পষ্টভাবে প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন থেকেই গেছে। দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে কুমারঘাট পৌর পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম ঘোষের পরিবার। সেই দুর্ঘটনায় তিনি হারিয়েছেন স্ত্রী রূপা সরকার এবং ৩ বছরের কন্যা দিব্যাঙ্কা ঘোষকে। বড় মেয়ে দিয়া ঘোষ প্রাণে বেঁচে গেলেও গুরুতর দগ্ধ হওয়ায় চিকিৎসকদের তার একটি হাত কেটে ফেলতে হয়। গৌতম ঘোষের মা ফুলরানী ঘোষ বলেন, ৩ বছর কেটে গেছে, কিন্তু সেই দিনের কথা মনে পড়লেই বুকটা ফেটে যায়। সরকারি সাহায্য পেয়েছে, কিন্তু হারানো মানুষগুলো আর ফিরবে না। বড় নাতনি দিয়ার দিকে তাকালেই সেই আগুনের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। প্রশাসনের কাছে অনুরোধ, সবাই যেন নিরাপদে রথযাত্রা পালন করেন। ওই তো আবার রথের সময় তো আমার ২ জন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর হাতত নাই, এমনি পুরো হাস্তা খোলা। আমি আসি তো খুব কষ্টে আছি বাবা, কিতা করুম, এটা মানুষ তো আর পাইতাম না। আসি বড় কষ্ট, তার কথা মনে হলে তো ভিতর দইলা উঠে। রথ তো আবার আইছে, রথে তো আর মানুষ তো আর পাইতাম না। রথ তো বছরে বছরে রথ হইব, কিন্তু আমার মানুষ তো আর পাইতাম না। দেখা যায় কি মানুষে শান্তি করতে পারেনি কোনতে। একই ওয়ার্ডের বাসিন্দা রিন্টু মালাকারও হারিয়েছেন তার স্ত্রী দ্রৌপদী মালাকার এবং ৫ বছরের ছেলে শুভদীপ মালাকারকে। তার কাছে রথযাত্রা মানেই আজ উৎসব নয়, বরং হারানোর বেদনাময় স্মৃতি। এই রথকাণ্ডে আমি যতটুকু জানি যে ফেরা রোডটা ওই দিকে যাওয়ার কোনো কথাই ছিল না। এইদিকে কে বা কারা বা কার নির্দেশে এই উল্টো পথে রথটাকে টেনে নিয়ে যাওয়া হলো, এটা কিছুই আমি বুঝতে পারলাম না। আমাদের বৈদিক বা সনাতনী হিসাবে যে রথ করে যেই দিকে বা প্রথম রথ যায় এই রাস্তা দিকে দ্বিতীয় দিন রথ ঘুরে, কিন্তু এই রথ ঘুরার কারণে রাস্তাটা পরিবর্তন করার কারণে এত বড় অ্যাক্সিডেন্ট বা এতজন মানুষের প্রাণহানি হয়েছে। কিন্তু কে বা কার নির্দেশে এই যে রথের রাস্তা ঘুরানো হলো, এটা তো আমি আজকে পর্যন্ত সরকারের তদন্তমূলক কিছুই জানতে পারলাম না, বা যারা প্রকৃত দোষী তাদের কোনো শাস্তি হতো দেখলাম না বা শুনলাম না। এদিকে স্থানীয় বাসিন্দা রিন্টুলাল দেব বলেন, ঘটনার ৩ বছর পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি নিয়ে সাধারণ মানুষ কিছুই জানতে পারেননি। তার অভিযোগ, কার নির্দেশে সনাতনী ধর্ম না মেনে এত উঁচু লোহার রথ নির্মাণ করা হয়েছিল, কেন ফেরা রথের গতিপথ পরিবর্তন করা হয়েছিল এবং এত প্রাণহানির জন্য কারা দায়ী, এসব প্রশ্নের উত্তর আজও অধরা। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী প্রথম তদন্তে সন্তুষ্ট না হয়ে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই রিপোর্টও প্রকাশ্যে আসেনি। এমনকি দুর্ঘটনার পর পুলিশ যে লোহার রথটি বাজেয়াপ্ত করেছিল সেটিও পরে ভেঙে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। এই যে ঘটনা ঘটলো, যেটা শুধুমাত্র ত্রিপুরা রাজ্য নয়, গোটা ভারতবর্ষ এবং ভারতের বাইরে পৃথিবীব্যাপী একটা আলোড়ন তৈরি হয়েছিল এই রথের দুর্ঘটনার কারণে যে মৃত্যু হয়েছে। কিন্তু আজকে পর্যন্ত তার বিচার প্রক্রিয়া কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কুমারঘাটবাসী বা রাজ্যবাসী বা দেশবাসী আজকে পর্যন্ত আমরা জানলাম না।
এই যে মৃত্যুগুলি হলো, তাদের পরিবারের কি আজকে অবস্থা? তারা প্রতিদিন আবার রথযাত্রা ফিরে আসছে 28শে জুন, সেটা 3 বছর হয়ে গেছে এবং তিথি অনুযায়ী 16 জুলাই হবে। তো রথযাত্রা যখন ঘনিয়ে আসছে, সেই বাড়ির মানুষগুলি যাদের প্রাণ গেছে, যারা এখন পর্যন্ত প্রতিদিন সেটার জন্য অপেক্ষা করছেন বিচার প্রক্রিয়ার জন্য, কারা সেই রথকে সেদিন উল্টো পথে নিয়ে গেলেন? রথ সেদিকে আসার কথা ছিল না, কিভাবে বিদ্যুতের সাথে সংযোগ ঘটলো, এবং এই রথটা যে বানানো হয়েছিল অবৈজ্ঞানিকভাবে বা আমাদের যে সনাতনী নিয়ম আছে সেটার না মেনে, সেখানে লোহা এই সমস্ত বিষয় ব্যবহার করে, তার প্রকৃত তদন্ত আজকে পর্যন্ত আমরা দেখলাম না। সেই দিনই, ঘটনার দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারঘাটে এসেছিলেন এবং তিনি এখানে থেকে ঘোষণা দিয়েছিলেন যে সঠিক বিচার হবে, তার তদন্তের জন্য তিনি ডিএমকে নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম ত্রিপুরা বিধানসভায় বিরোধীদের যারা বিধায়করা আছেন আমাদের, তারা যখন প্রশ্ন করেছিলেন এই বিষয় নিয়ে, তখন মুখ্যমন্ত্রী সেখানে স্বীকার করেছিলেন যে এই তদন্ত রিপোর্টে তিনি খুশি হননি। তিনি পুনরায় আবার তদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন জেলাশাসককে। কিন্তু আজকে প্রায় 3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা জানলামই না এটার বিচার কি হয়েছে, কারা দোষী। এবং এই পরিবারগুলি, শুধু তো টাকা দিয়েই মানুষের জীবনকে ফিরিয়ে আনা যায় না। আজকে যাদের পরিবার থেকে তারা চলে গেছেন, এক পরিবারের আছে মা এবং সন্তান দুজনের মৃত্যু হয়েছে, এক পরিবারের আছে বাবা এবং ছেলে মৃত্যু হয়েছে, আরও অনেকে আহত হয়েছেন, এভাবে অনেক মিলিয়ে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে। তো তাদের জন্য কি হলো বিচার? আইনের শাসন কোথায়? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা তো প্রায় সময় বলে থাকেন যে রাজ্যে আইনের শাসন চলছে, কিন্তু এত বড় একটি ঘটনা, সেই রথটা আমরা দেখলাম যেটা পুলিশ বাজেয়াপ্ত করেছিল, অভিশপ্ত রথ, সেটাকেও পরবর্তী সময় ভেঙে বিক্রি করে দেওয়া হয়েছে। কিসের জন্য বিক্রি করা হলো, আইনি প্রক্রিয়া কি, সেগুলি কিন্তু আমরা কুমারঘাটবাসীরা বা দেশবাসীরা, রাজ্যবাসীরা আমরা জানি না। আমাদের আবেদন থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে তার জন্য সঠিক বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে নিয়ে আসা হয় এবং দৃষ্টান্তমূলক আইনের যে নিয়ম আছে সেই মোতাবেক যাতে আসামিদের বা দোষী যারা ছিলেন তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় তাদের যেন শাস্তির বিধান করা হয়।